নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। অনেকদিন পর একটা ভিডিও করতে বসেছি। জানি একদম ফ্রন্ট থেকে একদম কথা বলছি, একদম সেরকম কোনো প্রিপারেশন নেই, কিন্তু ভিডিওগুলো অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না। তা যেহেতু বুঝতেই পারছো এখন সবে আমার বেবি 2+ মান্থস, তো তাই জন্যে সব কিছু হয়ে ওঠে না। আর অনেক কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো আস্তে আস্তে বলবো তোমাদেরকে পরে। তো আজকে আমি মেনলি আমার যেটা টপিক আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, তাও বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তা ওটিতে আমার কী কী হয়েছিল সেগুলো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ছোট্ট করে। তো বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের বলে রাখি যে আমার কিন্তু ডেলিভারি হয়েছে হলো 22শে ডিসেম্বর 2024-এ। ও ঠিক আছে, তো সেদিনকে আমাদের আগে থেকেই ডক্টর ডেট দিয়ে দিয়েছিল যে 22শে ডিসেম্বর আমার ডেলিভারি হবে। তো সেই মতোই আমি সেদিনকে সকালবেলায় আমার একদম আর্লি মর্নিংয়ে টাইমিং দিয়েছিল ডক্টর, কারণ ওই সময়টা ওই 22 তারিখের পর থেকে আমার ডক্টর একদম ফ্রি থাকবে না বলেই দিয়েছিল, যে 25শে ডিসেম্বরের পর অবধি। তো তাই জন্য উনি বলেছিলেন যে 22শে ডিসেম্বরে করে নিতে, এবং 22শে ডিসেম্বর ছিল হলো সানডে। আর উনি সেদিনকেও ওনার একটা ইনভাইটেশন ছিল, একদমই খুব ক্লোজ, কাছের লোকের। তাই জন্য উনি বলেছিল যে একদম আর্লি মর্নিংয়ে উনি ওটি বুক করে রাখবে, আর সেদিনকে আমার ডেলিভারি করে দেবে। তাই আমার একদম সকালবেলায় একদম ওটি বুক করা ছিল। উনি বলেই ছিল যে 6:30টার মধ্যে পৌঁছে যেতে, তাহলে 6:30টার মধ্যে পৌঁছে যেতে না, সরি, 6:30টায় উনি আমার ওটি করবে, তার আগে আমাকে পৌঁছে যেতে বলেছিল। তারপরে তোমাদের আরেকটা কথা বলা হয়নি, সেটা আমার ডেলিভারিটা কোথায় হয়েছে সেটাও আমি তোমাদের বলে দিই। আমার জেনিথ হসপিটালে হয়েছে, জেনিথ হসপিটাল বা কি বলবো ওটাকে, সুপার স্পেশালিস্ট হসপিটাল বা কাম নার্সিংহোম বলতে পারো। এখানে আমাদের এরিয়াতে আমি যারা নতুন আমাকে প্রথমবার দেখছো ভিডিওতে, তাদের জন্য বলে রাখি, আমি কলকাতার বড়নগরের এরিয়ায় থাকি। তো আমাদের এই যে এরিয়াটা, এই বড়নগর চত্বর বলো, সিতির মোড়, তারপরে টবিন রোড, এই শ্যামবাজার থেকে পুরো একদম আপ টু নর্থ সাইডে বলছি, শ্যামবাজার থেকে আপ টু তোমার ওই ডানলপ, রথতলা বা এইসব সাইড বলো, সোদপুর, এই সাইডটা পুরোটাই একমাত্র হলো সব থেকে বেস্ট নার্সিংহোম যদি বলো তাহলে হলো জেনিথ। তো সেখানেই আমার ডেলিভারি হয়েছে। তো এবার বলি আমার ওটি এক্সপিরিয়েন্সটা নিয়ে। তো প্রথমে আমার যেদিনকে তো বললামই যে আমার 22শে ডিসেম্বর ডেলিভারি হয়েছে, তো সেদিনকে আমাকে ডেট দিয়েছিল, এবং আর্লি মর্নিং আমাকে একদম বলেছিল যে তোমার যেহেতু গিয়ে ওখানে অনেক রকম ফর্মালিটিস থাকে, অনেক কিছু করতে হয়, তার জন্য তুমি একদম ভোরবেলায় 4টে সাড়ে 4টে ওই 4টে সাড়ে 4টে না, বলেছিল 5টার মধ্যে পৌঁছে যাবে তুমি, 5টা সাড়ে 5টার মধ্যে, কারণ তোমার ওটি শুরু করে দেবো 6:30টার মধ্যে। তো তাই সেই হিসাবেই আমি আর আমরা যখন বেরিয়ে গেছিলাম ওই ভোরবেলা তখন কটা বাজে, 4:30 ওরকম হবে, ওরকম সময় আমরা বেরিয়ে যাই। তো ওখানে পৌঁছে যাই, বেশিক্ষণ না আমাদের বাড়ি থেকে, আর যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছিলাম তাই জন্য রাস্তাঘাট ফাঁকাই ছিল। তো সেটার ভিডিও তোমরা, ছোট্ট একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, তাতে দেখেইছো যে আমার ডেলিভারি ব্লগটা আমি সেখানে কিছুটা হলে যতটুকু পেরেছি, যা যা সবাই ক্লিপ নিয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো না পারলে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার চেক করে নিও, ওটা শর্টস ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে একবার চেক করে নিও পারলে। মর্নিংয়ে আমি একদম ভর্তি হয়ে যাই। আমি যখন যাই তখন প্রায় ওখানে কোনো লোকজনই সেরকম ছিল না, যেহেতু একদম আর্লি মর্নিং সকাল সকাল গেছি। তো প্রথমে গিয়ে আমি ওখানে আমাদের যে ভর্তির জন্য নিচে কাউন্টারে সব ওখানে গিয়ে বলতে হয়, গিয়ে তারপরে দেওয়া হয়েছে এই সময় আমার ওটির বুক করা আছে, আমাদের ওই ডক্টরের নাম বলা হয় বা প্রেসক্রিপশন যা যাবতীয় সব কিছু জমা দেওয়া হয়। তো তখন ওনারা ওগুলো দেয়, দিয়ে আমরা কিছুক্ষণ বসে ওয়েট করি, তারপরে ফাইনালি আমাকে ওপরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও কিছু ফর্মালিটিস হয়, সেখানে গিয়েও ফর্ম ফিল আপ করতে হয় অনেকগুলো, জানো যে ওটি করার আগে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করতে হয়, সেগুলোতে আমাকে কিছু সাইন করতে হয় সেগুলোর মধ্যে। দিয়ে তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় ওপরে, কিন্তু সবাইকে অ্যালাউ করেনি। আমার হাজবেন্ড আর আমার বড় ননদ গেছিলো, দুজনকেই শুধু অ্যালাউ করেছিল, বলেছিল যে একজন মহিলা একজন, আর যেহেতু আরেকজনকে দুজনকেই অ্যালাউ করবে, তার বেশি অ্যালাউ করবে না। আর আমি তোমাদের ভেতরে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে মোবাইল বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আমি অনেকের দেখেছি যে নিতে গিয়ে ভিডিও করেছে, কিছু কিছু
ভিডিও আমি পেয়েছিলাম, কিন্তু জানি না কেন সেদিন মানে ওখানে আমাকে বারণ করেছিল, মানে ওখানে দেখলাম যে বোর্ড টাঙানো রয়েছে যে মোবাইলে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা হচ্ছে তাই জন্য ওখানটা কোনো রকম করিনি। তারপরে তো যাই হোক ওখানে তখন হচ্ছে ওপরে নিয়ে যায় যেখানে ভর্তি হবে, মানে যেই রুমটায়, ওখানে নিয়ে গিয়ে ফর্মালিটিস করা হয় বিভিন্ন রকম, দিয়ে তারপরে হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হয়, দিয়ে ড্রেস চেঞ্জ করানো হয়। ওখানকার একটা পার্সোনা মানে ওখানকার যে ড্রেসগুলো হয় ওই অ্যাপ্রন টাইপসের, ওগুলো পরানো হয়। পরিয়ে তারপরে হচ্ছে তারপরে বিভিন্ন রকমের হচ্ছে তারপরে আমাকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখে। তারপরে মানে হচ্ছে ডাকে যে আমাকে জিজ্ঞাসা করে যে কি তুমি কোনো গ্যায়ের ওষুধ খাও কি না, প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ এসব খাও কি না জিজ্ঞাসা করা হয়। তা আমি তো এগুলো কোনো দিনই খাইনি, আর আমার যেহেতু প্রেশার সুগার এসব কিছু ছিল না, তো আমি এগুলো বলে দিই যে না আমার এরকম আমি কিছু খাই না, আর আমার এরকম কিছু ওষুধ মেডিসিন নেই। তো এটা বলে তখন বলে যে হচ্ছে ঠিক আছে তুমি এখানে একটুখানি ওয়েট করো। তারপরে হচ্ছে তো তখন তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে আমাকে ওই অ্যাপ্রনটা পরিয়ে তো রাখে। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরেই আর চলে আসে হচ্ছে বেড নিয়ে, মানে যারা হচ্ছে ওই নিয়ে যাবে ওটি রুমে, তো বলে যে এর মধ্যে শুয়ে পড়ো তুমি, হচ্ছে তোমার ওটি হবে তো চলো তোমাকে নিয়ে যাবে। তো ওখানের মধ্যেই শুয়ে আর হচ্ছে মাস্ক পরিয়ে দেয় একটা, আমাকে মাস্ক দিয়ে দিয়েছিল। তারপরে হাতে চ্যানেল করে দেয় হচ্ছে, মানে চ্যানেলের একটা এ করে দিয়েছিল। দিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়। তখন ওখানে আমার হাজব্যান্ড আর ছিল না, ওটি রুমের বাইরে ওখানেই মানে যেখানে ওটি হবে ওখানে হাজব্যান্ডের ননদকে দাঁড় করে রেখেছিল। তো আমি যখন ঢুকবো তার আগে আমাকে আরেকটা হচ্ছে হাতের মধ্যে একটা ওই হচ্ছে মানে এর মানে যেটা করা ছিল চ্যানেলটা, ওর মধ্যে দিয়ে একটা ইঞ্জেকশন পুশ করে। আর হচ্ছে আরেকটা আমার এই মানে ডান হাতে হচ্ছে একটা মানে ইঞ্জেকশন দিয়ে ওর মধ্যে একটা গোল মার্ক করে দেয় এবং ওর মধ্যে একটা টাইমিং লিখে দেয়। জানি না ওটা কিসের জন্য, কিছু একটা হবে, যাই হোক। তো দিয়ে তারপরে আমি তারপরে ওটি রুমে ঢোকার আগে হাজব্যান্ডটার এসে দেখা করানো হয় যে দেখে নাও হচ্ছে তোমাদের পেশেন্ট ওটি রুমে যাচ্ছে। তো দিয়ে আমার হচ্ছে ওটি রুমে যখন ঢোকায় প্রথমে ঢুকিয়ে আমাকে জিজ্ঞাসা করে আবার যে তুমি কোনো প্রেশার এইসব ওষুধ খাও? আমি বললাম যে না। তারপরে তো আমার যে ডক্টর মানে আমাকে যে ডক্টর ম্যাডাম দেখছিলেন সুপর্ণা সেন, তো উনি হচ্ছে চলে আসেন। উনি এসে তার আগে হচ্ছে অনেক জুনিয়র ডক্টরও ওখানে ছিল 2-3 জন, আরও হচ্ছে একজন লেডি ডক্টর ছিলেন, আর হচ্ছে আমার হচ্ছে মানে বেবির যে ডক্টর হবে তিনিও ছিলেন, মানে এরকম মানে আরেকজন যে আরেকজনও মানে 3-4 জন বা 4-5 জন মতো ছিলেন ওখানে। আমি তো দেখে আর ওঠিরম প্রথমবার দেখছি, দেখে তো একটু ভয় ভয় লাগছিল, আর মনে মনে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম যে কি হবে কি হবে, মানে ঠাকুরকে ডেকে যাচ্ছি যে সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। তো তারপরে হচ্ছে তো তখন ডক্টর আমার যে ম্যাডাম দেখবেন, তো উনি এলেন। উনি এসে মানে এমনি বললেন যে ভালো আছো তো, ঠিক আছে তো, কোনো টেনশন করছো না তো, সব হয়ে যাবে। আমি বললাম যে না না ম্যাম ঠিক আছে, কোনো টেনশন। দিয়ে তারপর আমাকে বসালো, বসিয়ে বললো যে পিঠের ওখানটা, পিঠটা তো খোলাই থাকে যখন হচ্ছে মানে যে অ্যাপ্রন টাইপসের যে ড্রেসটা পরায়, তো হচ্ছে তখন পিঠের মধ্যে বলে বসো তুমি একটুখানি। তো বসে দিয়ে পিঠের মধ্যে একটা ইঞ্জেকশন পুশ করে, বলে যে তুমি কিন্তু নড়বে না, ওটা কিছু করবে। দিয়ে তো জানোই যেটা হচ্ছে সি সেকশন ডেলিভারি হওয়ার জন্য স্পাইনাল কর্ডে একটা হচ্ছে মানে অবশ হওয়ার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়। তো দিয়েই সঙ্গে সঙ্গে আমাকে বলে শুয়ে পড়ো। দিয়ে আমি শুয়ে পড়ি। তো বলে যে হচ্ছে তোমার পায়ে কোনো কিছু হচ্ছে, ফিলিংস হচ্ছে? আমি বললাম যে না, পাটা একটু হালকা হালকা ঝিনঝিন। বলছে হালকা হালকা ঝিনঝিন? মানে হ্যাঁ হালকা হালকা ঝিনঝিন করছে। বলছে ঠিক আছে। দিয়ে সঙ্গে সঙ্গেই আমি দিয়ে তারপর বলে যে আমাকে হচ্ছে যে তোমার চোখটা ঢেকে দেবো না খোলা থাকবে? তো আমি বললাম যে আমার ঢেকে দিন চোখটা। দিয়ে তখন আমার চোখটা ঢেকে দেওয়া হয়। তারপরে হচ্ছে মানে আমার অবশ হয়ে গেছে, কিন্তু জানি না কেন যখন মানে এবার ডক্টর কাট করছে সবাই করছে, আমার চোখ কিন্তু ঢাকা, তা সত্ত্বেও আমি মানে হালকা হালকা বুঝতে পারছি এবং হালকা উঠে রয়েছে, মানে দেখতে পাচ্ছি যে মানে অত কিছু মানে ওটি রুমের মধ্যে লাইট জ্বলছে, মানে একটা মনের মধ্যে ঝিপ টিপ 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 তো করছেই, ভয় লাগছে। ঠাকুরকে ডাকছি যে সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়, আমি যেন আমার সন্তানটাকে নিয়ে সুস্থভাবে মানে যেতে পারি এখান থেকে ফিরে। তারপরে হচ্ছে তো যখন না কাট করছে তখন মানে আমি কাঠগুলো বুঝতে পারিনি কি মানে অবশ্য, কিন্তু মানে ওপরে তো সেন্স আছে, মানে পুরোপুরি শুধু জাস্ট ওই জায়গাটা অবশ হয়ে যায়, এমনিতে তো পুরো সেন্সলেস তো হয় না এখন, আর ওই সেন্স তো থাকে। তাই জন্য এবার যখন কাঠগুলো করছিল তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন টেনে ধরেছে কাঠগুলোকে, মানে এরকম টেনে ধরে যখন মানে হয়তো বেবিটাকে বার করছে বা মানে তখন আমি বুঝতে পারছি যে আমার ওখানে কিছু একটা টান ধরছে। আমি তখন না মানে ভয়তেই আমি বলছি যে আমার লাগছে আমার লাগছে, আমার কিছু হচ্ছে ওখানে হচ্ছে। দিয়ে তো আমার একজন লেডি ডক্টর আরেকজন ছিলেন, তো উনি বলছে দেখ কিছু হয়নি, কী আবার হবে, তুমি প্যানিক করছো, কিছু হয়নি, চুপ করো, কিছু হয়নি। দিয়ে তারপরে কিছুক্ষণ পরেই মানে আমার 6:50 বেবি হয়,
6:50 তো, হ্যাঁ 6:50 বেবি হয়ে যায়। তো তখন আমাকে হচ্ছে কান্নার আওয়াজ শুনতে পাই, দিয়ে তখন বলে যে কি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তো আমি বললাম যে হ্যাঁ। বলছি হ্যাঁ খুব কাঁদছে, তো বলছে যে হ্যাঁ কাঁদাই তো ভালো, যত কাঁদবে ততই তো ভালো গো। আমি বললাম হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে আমার কাছে আনলো, এনে ওকে দেখালো, দিয়ে হচ্ছে আমি একটুখানি ওকে হচ্ছে চুমু খেলাম। দিয়ে ওই ফিলিংসটা সব থেকে বেস্ট ছিল জীবনের। এর হচ্ছে আর চোখে জল এসে গেছিলো আমার ওই মুহূর্তে। আর যখন মানে আমার ওই কাটগুলো করছিল তখন আমি তোমাদেরটা বলিনি, যখন কাট করা হচ্ছিল তখন আমি মনে মনে শুধু মানে গায়ত্রী মন্ত্র পাঠ করে যাচ্ছি, যাতে যেন সব কিছু ঠিক করে হয়ে যায়, যাতে আমি মানে সুস্থভাবে আমার বেবিটাকে বাড়িতে নিয়ে যেতে পারি, এটাই তখন মানে মনে মনে কামনা করছি। আর ভাবছি যে আমাকে সুস্থ রেখো, যাতে আমি বেবিটার মানে বেবিটা যাতে ভালো থাকে, বেবি যাতে সুস্থ থাকে এবং আমিও যেন ভালোভাবে যেতে পারি, যাতে ওর হচ্ছে মানে কোনো অসুবিধা না হয়। কারণ সবাই জানে যে অনেক সময় সবাই আমরা ভয় পাই, অনেক কিছুই হয় জানোই। তো যাই হোক, সেটা এখন হচ্ছে না বলছি না সেই সব নিয়ে কিছু আর। তো তখন তো বেবিকেই প্রথমবার দেখে তারপরে মানে যে হচ্ছে ওকে তুলে দেখালো এটা চা কাপড় এটা খুলে, যে হচ্ছে ওখানে মানে তখন সরি ওকে কাপড় তখনও জড়ানো হয়নি, এমনি মানে নর্মালি দিয়েছে। দিয়ে বলছে যে দেখো মানে জেন্ডারটা দেখার জন্য যে হচ্ছে ছেলে না মেয়ে, ও জিজ্ঞাসা করে যে ছেলে হয়েছে না তোমার মেয়ে হয়েছে বলো। তা আমি বললাম যে মেয়ে হয়েছে। দিয়ে তখন বললো, দিয়ে তখনই সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, ওকে নিয়ে চলে যাওয়ার আমার না তারপরেই মানে ওকে যে নিয়ে চলে গেল, তারপরে এবার আমার স্টিচ করছে, মানে স্টিচগুলো করছে যখন আমার না হঠাৎ করে মানে শরীরটা খারাপ করতে শুরু করে দিয়েছে। আমি না বলছি যে না আমার কেমন হচ্ছে, আমার মানে হঠাৎ করে যেন মনে হচ্ছে আমার শ্বাস নিতে পারছি না, মানে আমার যেন কেমন হাত পাগুলো মানে ঝিনঝিন 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 করে, মানে আমার অসম্ভব ঠান্ডা লাগছে, মানে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু আমার দেখছি আমার হাত পা প্রচণ্ড পরিমাণে শেকিং হচ্ছে, মানে প্রচণ্ড কাঁপছে পুরো বডি, আমার হাত পা শুধু না মানে বডি কাঁপটা শুরু হয়ে গেছে অলরেডি। দিয়ে আমি তখন বলছি যে আমার 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 অসুবিধা হচ্ছে এরমভাবে, মানে আমি কথা জড়িয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তখন যে ওই লেডি ম্যাডামটা ছিল উনি বলছে যে কিছু হয়নি কিছু হয়নি, তুমি প্যানিক করছো, দাঁড়াও তোমাকে আমি তাহলে ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি এত প্যানিক করছো, প্যানিক করলে কিন্তু এই শরীর খারাপ করবে। যে উনি নাকের মধ্যে একটা কি দিলেন আমি জানি না, ওটা দেওয়ার পর আমার একটা ঘোর চলে এলো, ঘোরে মানে আমি আর কিছু করতে পারছি না, মানে আমি কিছু বলবো কিন্তু আমার মানে ঘুমও আসছে না, আমার হাত পা পুরো মানে প্রচণ্ড কাঁপছে, আমার পুরো বডি, আমি মানে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু কন্ট্রোল করতে পারছি না, এত কাঁপছে। দিয়ে তারপরে তো মানে হচ্ছে সেলাই টেলাই দিয়ে হয়তো মানে সেলাই তো ভেতরে সেলাই করেছিল, ওগুলো দিয়ে তারপর পেস্টিং যেটা করা দিয়ে করে মানে ডক্টর, তারপরে আমার পেস্টিং যখন ওইগুলো করছে তখন মানে ওনারা সব বলছে যে হ্যাঁ এটা ভালো, এটা এরমভাবে হয়েছে ওটা, কিন্তু আমার মানে আমি শুনতে পাচ্ছি সবই, কিন্তু বোরের ভেতর মানে আমার যে এত বডি মানে শেকিং হচ্ছে মানে তখন আমার মানে আমি কিছু মানে আর ভালো লাগছে না, তখন মানে আমার হাতে মনে হচ্ছে আমার এই প্রাণটা হয়তো বেরিয়ে যাবে, আমার মনে হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে। দিয়ে তারপরে তো আস্তে আস্তে বেডে দেওয়ার পরেও আমি প্রচুর মানে কাঁপছিলাম, মানে মনে হচ্ছে। দিয়ে তারপরে অনেকগুলো ব্ল্যাঙ্কেট আমাকে চাপিয়ে দিল গায়ে, কিন্তু তারপরেও আমার অনেকক্ষণ ধরে শেকিং হয়ে যাচ্ছে। তারপরে তো বাড়ির লোকেদের পাঠালো, আমি না হচ্ছে বাড়ির লোকেদের সাথে সবার সাথে মানে সবাইকে দেখছি কথা বলছি, আর আস্তে আস্তে আমি কথাও বলেছি সবার সাথে, সবাই এক এক করে দেখতে এলো। যে আমি হচ্ছে মানে সবাই না বলে যে মানে আফটার 8 হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাকে জানি না কেন আমি কথা বলেছিলাম বলে হয়তো, আমি অনেক কথা বলছিলাম বলে হয়তো আমার এটা কেটে গেছিলো ঘোরটা, মানে ইঞ্জেকশনের যে এটা হচ্ছে আমার মনে কেটে গেছিলো, আমি মানে কথা বলেছি যেহেতু। আর তারপরে আমার ঘুম আসছেই নি, আমি ঘুমাইনি, সবাই নাকি বলে যে হচ্ছে সবার ওটির পরে অনেকক্ষণ ঘুমে পড়ে টানা 5-6 ঘন্টা, আমি ঘুমাইনি, আমি একটুও ঘুমাইনি বিশ্বাস করো, মানে আমার ঘুম পাচ্ছিল তখনের জন্য, কিন্তু সবাই ওই আসছিলো দেখা করতে, আমি কথা বলেছি সবার সাথে সাথে যে আমার কষ্ট হচ্ছে, মানে ওইগুলো বলছি যে আমার খুব ঠান্ডা লাগছে, আমার হাত পা এত কাঁপছে কেন। দিয়ে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো সবাই যখন বললো যে শুয়ে পড়ো আর কথা বলো না, দিয়ে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল, তখন হচ্ছে এবার ওইটা তো হয়ে গেল, কিন্তু যখন এবার হোশ আস্তে আস্তে আসছে, মানে যখন আস্তে আস্তে অবস্থা কেটে যাচ্ছে, তখন হলো আসল যন্ত্রণা, মানে মনে হচ্ছিল জীবনে আমি আর মনে হয় ঘুরতে পারবো না, আমি আর দাঁড়াতে পারবো না, মানে অসম্ভব ব্যথা একটা, মনে হচ্ছিলো এক পাশ থেকে সে যে কী কষ্ট, মানে পাশও ফেরা যায় না এতটা। আর তার মধ্যে হলো আমার ক্যাথিড্রাল লাগাইনি, আমার ক্যাথিড্রাল ছিল না লাগানো, কিন্তু আমার মনে হচ্ছিলো আমি ভেবেছি হয়তো ক্যাথিড্রাল লাগানো, আমি বারবার খালি বলছি যে আমার মনে হয় ক্যাথিড্রাল লাগানো, মানে বাথরুম পেয়ে এত মানে পেট আমার ফুলে গেছিলো একটা, কিন্তু অবস্থা তাই আমি বুঝতেও পারছি না, বলছি আমার হয়তো ক্যাথিড্রাল লাগানো, ক্যাথিড্রালটা খুলে দিতে বলো, আমার ওখানে খুব পেন হচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে। তখন হচ্ছে নার্সকে ডাকলো, নার্স এসে দেখলো, বললো না তো আপনার তো কোথাও ক্যাথিড্রাল লাগানো নেই। আনলাম তাহলে হয়তো আমি হচ্ছে টয়লেট মানে গেলে তাহলে হয়তো আমার ঠিক হবে। দিয়ে তো হচ্ছে মানে তোমরা জানো 24 ঘন্টা পরে প্রথম হাঁটায়, কিন্তু আমাকে সেদিনকেই আমি হেঁটেছি রাত্রির বেলায়, মানে আমার তো সেই সকালবেলায় ওটি হয়েছে,
একদম ভোরবেলায় আর্লি মর্নিংয়ে। তো রাত্রির বেলায় আমার তখন কটা বাজে, হয়তো 9টা 10টার দিক করে হবে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। যখন হচ্ছে তখন বলছে যে আস্তে আস্তে তোমাকে এবার হচ্ছে তুমি এবার নামো, নেমে হাঁটে হেঁটে তুমি চেষ্টা করো, নামতে হবে তোমাকে, কিন্তু আজকে কিন্তু হাঁটতে হবে তোমাকে। আমি তো ভাবছি যে কি হবে, হাঁটবো আমি এখন, আমি মানে হচ্ছে আমি তো ঘুরতেই পারছি না, তো আমি হাঁটবো কী করে? কিন্তু আমার মনে মনে আমি এটা রেখেছিলাম যে আমাকে হাঁটতে হবে, আমাকে পারতেই হবে, কারণ আমাকে বাড়িতে গিয়ে আমার বেবিকে দেখতে হবে। তার জন্য আমাকে এখান থেকেই মেন্টালি প্রিপারেশান নিয়ে যেতে হবে যে আমাকে করতে হবে, আমাকে সেটা পারতেই হবে। তাই সেই হিসাবে আমি হচ্ছে উঠি। মানে খুব কষ্ট, মানে পাশ, সবাই বলে যে পাশ ফের, মানে ওই যে পাশ ফেরাটাই যে কি কষ্টকর, মানে যার সি সেকশন ডেলিভারি হয়েছে সে জানে। তো মানে আমি পাশ কিছুতে ফিরতে পারছি না, বলছে যে হাতের মানে ভর দিয়ে দিই, এক হাতে চ্যানেলে কন্টিনিউয়াসলি, তার মধ্যে ওই এ চলে যাচ্ছে তোমার কি বলবো, স্যালাইন চলে যাচ্ছে, তো স্যালাইন দিচ্ছে, স্যালাইন দিতে দিতে হচ্ছে আমার ভাবছি যে স্যালাইন এত টানছি, আমার আর স্যালাইন, মনে হচ্ছে যেন স্যালাইনটা বন্ধ করুক, তাহলে যদি মানে পেট ভার হয়ে রয়েছে, আমি এদিকে নড়তে পারছি না যে আমি উঠবো। আস্তে আস্তে মানে খুব কষ্ট করে আমি সাইডে, মানে সে যে কী কষ্ট প্রথমবার ওঠাটা ছিল, আমি মানে আজ বলে বোঝাতে পারবো না। যারা এই সিচুয়েশানটাতেই গেছে তারাই একমাত্র জানে। তো আয়ামাসিরা যারা ছিল ওরা ভালো ছিল, দিয়ে তুলে ধরে ধরে আস্তে আস্তে প্রথমবারটা ওনারাই নিয়ে যায়। দিয়ে আমি যখন মানে ইউরিনটা পাস করি, তখন গিয়ে আমার পেটটা, মানে আমার মনে হয় যেন যন্ত্রণাটা কিছুটা হলেও লাঘব হয়েছে। ওরাও বলে যে হ্যাঁ তোমার এটা ইউরিনটা অনেক, মানে প্রচুর ইউরিন জমেছিল, বলছে ওই জন্য তোমার হচ্ছে ওর পেটটা বেশি ব্যথা করছিল, তুমি আস্তে আস্তে এবার ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে কিন্তু জবরদস্তি করে হাঁটতে হবে, যত তোমরা জল খাবে, যত হাঁটবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সুস্থ হবে। এটা বারবারই বলেছে, আর এটা আমি আগাগোড়াই জানতাম যে প্রচুর পরিমাণে জল খেতে হয় আর প্রচুর হাঁটতে হয়, যত টয়লেট মানে ইউরিন ক্লিয়ার করবো তত ভালো, এবং যত হাঁটবো তত ভালো, তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো আমি সেই মতোই হই। আর হচ্ছে প্রথম দিকে তো জল খেতে দেয় না, জানো ওটি হওয়ার পর কিছুই খেতে দেয় না, কিন্তু আমার গলা শুকিয়ে গেছিলো পুরো। তো আমি মাঝে জল চেয়েছিলাম যখন, তো অনেকক্ষণ পরে আমাকে কিন্তু মানে ওটির পরে জল দিয়েছিল, প্রায় অনেকক্ষণ পর, কিন্তু আমার গলা পুরো শুকিয়ে গেছিলো, আগের দিন থেকে জল খাওয়া বারণ, খাবার খাইনি সেরকমভাবে, আমার মানে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। এগুলো ভীষণ কষ্টকর, মানে আর মানে জল তো তুমি উঠে খেতে পারবে না, সেই শুয়ে শুয়ে মানে ঢাকনা করে দিচ্ছে, একটু করে জল খেয়েও তৃপ্ত হচ্ছে না, জল বেশি দেবেও না বলছে। তো এইগুলোই ছিল। তো তারপরে তো সেদিনকে ওরকম হলো, মানে ওইভাবেই উঠে, ওই প্রথমবারটা ওনারা উঠিয়ে নিয়ে গেছিলো ওয়াশরুমে, আর হচ্ছে নিয়েও এসেছিলো, তারপরে সেকেন্ড টাইম নিয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড টাইমে রাত্রির বেলা অন্য হচ্ছে একজনের ডিউটি, মানে যারা হচ্ছে ওখানে কাজ করে না আয়ামাসিরা, ওদের ডিউটি শিফটিং হয়, তো যারা সকালে থাকে তারা আবার রাত্রিরে থাকে না, তো রাত্রিরে যারা ছিল উনি আবার এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু আসার সময় সেইবার থেকে আমি একা একা আসি এবং ট্রাই করি, এবং আস্তে আস্তে আমি মানে নিজে থেকেই সেই দিন রাত্রি থেকেই আমি একা একাই হাঁটি এবং একা একাই চলাফেরা করার চেষ্টা করে করে আস্তে 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 আমি মানে এরমভাবেই রিকভারি হই। আমি খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছিলাম, যেটা দেখে ওখানকার সবাই বলছিল যে মানে ও তো রোগা সোগা, এই জন্য খুব তাড়াতাড়ি দেখো দাঁড়িয়ে একদম হাঁটা চলা করছে, ফিট রয়েছে, একদম সুন্দর হচ্ছে, কি তাড়াতাড়ি দেখো ও হচ্ছে মানে হাঁটা চলা করার চেষ্টা করছে। এবং আদার্স বাকিদেরও সবাইকে বলছিল দেখো ওকে দেখে তোমরা শেখো, তোমরা একটুখানি চেষ্টা করো, তোমরা চেষ্টা করছো না এই জন্য হাঁটতে পারছো না, বাড়িতে গিয়ে কিন্তু খুব কষ্ট হবে, এসব বলছিল। তো যাই হোক, তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। আমার মানে কি বলবো, সবারই এরকমই যায় একটা দিন, মানে ছিল যেটা হচ্ছে খুব সুন্দরও ছিল এবং খুব ভয়ঙ্করও ছিল। কোনো দিন হয়তো ভুলবো না ওই দিনটার কথা। ওই ওটি রুম মানে লাইফের ফার্স্ট, আমি হসপিটালের নাম শুনলে আমি জীবনে ভয় পাই, জীবনে একটা যার কাটা হয়নি, মানে একটা একটুখানি কেটে গেলেও যে ভয় পেত, তার একটা এত বড় অপারেশন হয়েছে। মানে আমি লিটারালি যখন আমাকে মানে ওটি রুমে ঢোকানো, মানে আমি আগে আগে থেকে মানে শক্ত ছিল, আগের দিন রাত্রি থেকে আমার হাজব্যান্ড ভয় পাচ্ছে, বারবার আমাকে জিজ্ঞাসা, তুমি চিন্তা করছো না তো, তুমি ভয় পাচ্ছ না তো, কিছু হবে না এসব। ও বলছি, কিন্তু আমি বলছি না না আমি একদম চিল আছি, আমার কিছু হয়নি। ও বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি, আমি জানি তুমি পারবে, তোমার কিছু হয়নি তুমি। কিন্তু হচ্ছে পরের দিন যখন মানে আমাকে ওটি রুমে ঢোকেছিলো, তখন অটোমেটিক্যালি আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। মানে তখন ভয় লাগছিল যে আর আমি আমার প্রিয় মানুষটাকে দেখতে পাবো কিনা, বাড়ির লোকেদের আর দেখতে পাবো কিনা জানো। তো ওই সময়টা কেটে গেছে। তারপরে তো বললামই তো, এরমভাবে এটাই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স, খুব বেশি বড় করছি না। সবাই মোটামুটি জানো যাদের সি সেকশন ডেলিভারি হয় এরকমই নর্মালি হয়ে থাকে। তো আমার এটাই ছিল ওটি এক্সপিরিয়েন্স, ছোট্ট করে শেয়ার করলাম, বেশি কিছু পারলাম না শেয়ার করতে, কারণ এই দিকে আমার ছোট্ট ফুটফুটা
খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু ওই মানে এইভাবেই আমি ভিডিও করি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কারণ ওকে ছেড়ে দিয়ে সবসময় ভিডিও করা মানে ও তো কিছুক্ষণ পর পরই উঠে যায়, তাই সম্ভব হয় না হচ্ছে ভিডিও করা। এরমভাবে যদি আমি ওয়েট করতে থাকি জীবনেও আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। তাই আমি ভেবেছি যে ওকে নিয়েই আমি ভিডিওগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব, আমাকে পারতেই হবে। আশা করি তোমাদের ভিডিওটা কিছু হলেও ভালো লেগেছে, কিছু হলেও ইনফরমেটিভ লেগেছে। আমি আগামী দিনে আমি হচ্ছে আমার যে ওই জেনিথ হসপিটালের হচ্ছে কী কস্ট লেগেছিল, কোন ডক্টরে কী ছিল, সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও করব, আমি তোমাদের সাথে শেয়ার করব। জেনিতে কি আমি কোথায় ছিলাম, কেবিনে ছিলাম নাকি নর্মাল ছিলাম, কত কি প্রাইস মানে হচ্ছে কত কি এক্সপেন্স হয়েছে আমার, সেগুলো নিয়ে আমি তোমাদের সব শেয়ার করব। ওখানে কি কি ফেসিলিটি দেয় সমস্ত নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই টাইমটা বলতে পারছি না এখন, কিন্তু হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটাতে কিচ্ছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও এবং হচ্ছে অনেক অনেক করে শেয়ার করে দিও, যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আমার পুচকু বেবিটাকে জন্যও তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে অনেক অনেক ব্লেসিংস রেখো। তো চলো, দেখা হবে আবার একটা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো এবং ভালো রেখো। টাটা।